আজ আমি আলোচনা করব ইতিহাসের যুগ বিভাজন বা এজ ডিভিশন অফ হিস্টোরি। এজ ডিভিশনকে সাধারণত দুটি ক্ষেত্রে ভাগ করা হয়ে থাকে, একটি ইউরোপীয় ক্ষেত্র, অন্যটি ভারতীয় ক্ষেত্র। ইউরোপীয় ক্ষেত্রকে তিনটি যুগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটি প্রাচীন যুগ, দ্বিতীয়টি মধ্যযুগ এবং তৃতীয়টি আধুনিক যুগ। প্রাচীন যুগ সম্বন্ধে প্রথমে আলোচনা করে নিই। সভ্যতার বিকাশের সময় থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ বলা হয়। মিডিয়াভেল এজ। 476 খ্রিস্টাব্দে ওয়েটিকার নামক জার্মান সেনাপতি শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে পরাজিত করলে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে। এরই সঙ্গে ইউরোপে প্রাচীন যুগের অবসান ও মধ্যযুগের সূচনা ঘটে। 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপের ইতিহাসে মধ্যযুগ হিসাবে চিহ্নিত। এবার আধুনিক যুগ অর্থাৎ মডার্ন এজ। 1453 খ্রিস্টাব্দে 29শে মে অটোমান তুর্কি সম্রাট দ্বিতীয় মোহাম্মদ শেষ বাইজান্টাইনকে বা পূর্ব রোমান সম্রাট একাদশ কনস্টান্টিনকে পরাজিত করে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটলে ইউরোপের মধ্যযুগের সমাপ্তি ও আধুনিক যুগের সূচনা ঘটে বলে ধরা হয়ে থাকে। অন্য মতে রেনেসাঁস পর্যায় থেকে আধুনিক ইউরোপের সূচনা হয় বলে অনেকে মনে করেন। এরপর এলাম ভারতীয় ক্ষেত্রের যুগ বিভাজন। এখানেও ভারতীয় ক্ষেত্রকে তিনটি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ এনসিয়েন্ট এজ, মধ্যযুগ মিডিয়াভেল এজ এবং মডার্ন এজ অর্থাৎ আধুনিক যুগ। প্রথমে প্রাচীন যুগ অর্থাৎ এনসিয়েন্ট এজ, এটি সম্বন্ধে কিছু জানা যাক। ভারতের ইতিহাসে যুগ বিভাগ বা পর্ববিন্যাস এক বিতর্ক বিষয়। সুপ্রাচীনকাল থেকে 1206 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানির প্রতিষ্ঠা পর্যন্ত সময় হল ভারতের ইতিহাসে প্রাচীন যুগ। অন্য মতে অতীতকাল থেকে শুরু করে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্যের পতনের পূর্ব পর্যন্ত সময়কাল হল প্রাচীন যুগ। দাসপ্রথা ছিল এই যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এবার মধ্যযুগ বা মিডিয়াভেল এজ। 1206 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানির প্রতিষ্ঠাকাল থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত ঔরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত সময়কাল মধ্যযুগ হিসাবে প্রচলিত। অন্যমতে গুপ্ত সাম্রাজ্যের পতনের 550 খ্রিস্টাব্দের পর থেকে মুসলমানদের ভারতের আগমন ও শাসনকালের শেষ 1750 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় হল মধ্যযুগ। এ যুগের প্রধান বৈশিষ্ট্য হল সামন্ত প্রথা। সাম্প্রতিককালে প্রবণতা অনুসারে ভারতের মধ্যযুগকে প্রাক, আদিমধ্য ও অন্তমধ্য এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ডক্টর রামশরণ শর্মা, বজ্রদুলাল চট্টোপাধ্যায় ও নিহাররঞ্জন রায় প্রমুখ ব্যক্তি 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে প্রাক, আদি, মধ্যযুগ রূপে চিহ্নিত করেছেন। অন্তর্মধ্যযুগ হিসাবে 1206 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে চিহ্নিত করেছেন। মতভেদ 1707 খ্রিস্টাব্দ। এরপর আমরা আধুনিক যুগটাকে আলোচনা করা হবে। ভারতীয় ক্ষেত্রের আধুনিক যুগ এখানে 1757 থেকে মতান্তরে 1707 খ্রিস্টাব্দ শুরু হয়েছে আধুনিক যুগ বা আজও প্রবাহমান। এই যুগের প্রধান বৈশিষ্ট্য হল পুঁজিবাদ। সাম্প্রতিক প্রবণতা অনুসারে 18 শতকের শেষ এবং 19 শতকের সূচনাকাল অর্থাৎ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম পর্বকে আদি, প্রাক, আধুনিক যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী সময়কাল আধুনিক যুগ রূপেই পরিচিত। 1857 খ্রিস্টাব্দ মহাবিদ্রোহের পরবর্তী সময়কাল থেকে বর্তমান সময় আধুনিক যুগ রূপে চিহ্নিত হয়েছে।
তারপর কিছু তথ্যসমূহ আমরা আলোচনা করে নিই। ইতিহাসের প্রচলিত 3টি যুগের বিভাজনকে ত্রিপাক্ষিক বিভাজন বলা হয়ে থাকে। ইতিহাসকে প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক এই 3টি পর্যায়ে যিনি প্রথম ভাগ করেছিলেন তিনি হলেন ক্রিস্টোফার সেলেরিয়াস। ব্রিটিশ দার্শনিক জেমস স্টুয়ার্ট মিল প্রথম ভারতীয় ইতিহাসের কাল বিভাজন করেন। তার হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে সেগুলি হলো: ভারতের প্রাচীন যুগ হলো হিন্দু যুগ, মধ্যযুগ হলো মুসলিম যুগ ও আধুনিক যুগ হলো ব্রিটিশ যুগ। তারপর বিখ্যাত জার্মান দার্শনিক কার্ল মার্কসের মতানুসারে যুগ বিভাজন হলো এইরূপ: আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ ও পুঁজিবাদী সমাজ। তাহলে ভারতীয় ক্ষেত্রে প্রাচীন যুগ কোন সময়টাকে ধরা হয়? সুপ্রাচীনকাল থেকে 1206 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানির প্রতিষ্ঠা পর্যন্ত সময় হলো ভারতের ইতিহাসে প্রাচীন যুগ। মধ্যযুগ তাহলে কোন সময়কে বলা হচ্ছে? 1206 খ্রিস্টাব্দ দিল্লি সুলতানির প্রতিষ্ঠাকাল থেকে 1707 খ্রিস্টাব্দ ঔরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত সময়কালকেই মধ্যযুগ হিসাবে প্রচলিত বলা হয়ে থাকে। এবং আধুনিক যুগ তাহলে কোন সময়কে বলা হচ্ছে? 1757 থেকে শুরু হয়েছে আধুনিক যুগ, যা আজও প্রবাহমান। এই যুগের প্রধান বৈশিষ্ট্য কী? এই যুগের প্রধান বৈশিষ্ট্য হলো পুঁজিবাদ। আর ইতিহাসকে প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক এই 3টি পর্যায়ে যিনি প্রথম ভাগ করেছিলেন তিনি হলেন ক্রিস্টোফার সেলেরিয়াস। তাই তো? ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।